নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে টপ 3 ফ্লেক্সি ক্যাপ ফান্ড কীভাবে সিলেক্ট করতে হয়। ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি যে এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে। একটা মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার সময় যে প্যারামিটার্সগুলোকে দেখতে হয়, সেই প্যারামিটার্সগুলোর সাহায্যে কীভাবে আপনি প্র্যাকটিক্যালি অনেকগুলো মিউচুয়াল ফান্ডের থেকে টপ 3 মিউচুয়াল ফান্ড খুঁজে বের করবেন, তার সম্বন্ধেই এই ভিডিওটা। সুতরাং এই ভিডিওটাকে কখনোই আপনি কোনো বাইং রেকমেন্ডেশন হিসেবে ভেবে নেবেন না, এটা সম্পূর্ণই এডুকেশনাল পারপাসের জন্য। এর আগের ভিডিওতে আমি টপ 3 লার্জ ক্যাপ ফান্ড কীভাবে সিলেক্ট করতে হয় সে সম্বন্ধে জানিয়েছিলাম, এবং সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রেখেছি। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি দেখে নিতে পারেন। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার সময় আমি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম যে রিটার্ন এবং তার এক্সপেন্স রেশিওর ক্ষেত্রে। কিন্তু ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু আমি সেটাতে প্রথম গুরুত্ব দেব না। ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার জন্য কিন্তু আমি প্রথমেই গুরুত্ব দেব তার রিস্কের উপর। কেন? কারণ লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড হলো এমন একটা মিউচুয়াল ফান্ড যেখানে আপনার পোর্টফোলিওর 70% আপনাকে লার্জ ক্যাপ কোম্পানিতেই ইনভেস্ট করতে হবে। অর্থাৎ ভারতের যে টপ 100 কোম্পানি আছে না, সেই টপ 100 কোম্পানিতে আপনার মিউচুয়াল ফান্ডের 70% আপনাকে ইনভেস্ট করতে হবে। তো সুতরাং আপনার পোর্টফোলিওটা সবসময় কম রিস্কি থাকবে। সেই কারণেই দেখা যায় যে লার্জ ক্যাপ ফান্ডগুলোর ক্ষেত্রে তাদের যে রিস্ক প্যারামিটারটা সেটা কম বেশি সমান থাকে। সেই কারণের জন্যই রিস্ক প্যারামিটারটা অতটা ইম্পর্টেন্স পায় না, সেক্ষেত্রে রিটার্ন এবং এক্সপেন্স রেশিওটাই সবথেকে বেশি ইম্পর্টেন্স পায়। কিন্তু যখন আপনি ফ্লেক্সি ক্যাপ ফান্ড দেখছেন, ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে কিন্তু এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি আপনার ইচ্ছে মতো লার্জ ক্যাপ, মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ যেখানে খুশি ইনভেস্ট করতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা বেশি রিটার্নের আশায় এমন জায়গায় ইনভেস্ট করলো যেটা খুব বেশি রিস্কি। তো সেই কারণের জন্য এই ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু আমি সবার প্রথমেই দেখব তার রিস্ক প্যারামিটারগুলো। আমি যখন ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলো সিলেক্ট করলাম, আমি দেখতে পেলাম যে এখানে টোটাল 34টা ফ্লেক্সি ক্যাপ ফান্ড আছে। তো এই 34টা ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মধ্যে 10টা ফ্লেক্সি ক্যাপ ফান্ড আছে যাদের বয়স 2 বছর বা তারও কম। সুতরাং এই মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি ওই রিস্ক প্যারামিটারগুলো ক্যালকুলেশন করতে পারবো না। সুতরাং প্রথমেই আমি এই 10টা মিউচুয়াল ফান্ডকে আমার লিস্ট থেকে বাদ দিয়ে দেবো। তো এই 10টা মিউচুয়াল ফান্ড যেগুলোকে আমি রেড মার্ক করেছি, এই মিউচুয়াল ফান্ডগুলোকে আমার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়ার পর যে লিস্টটা দাঁড়াচ্ছে সেখানে থাকছে টোটাল 24টা মিউচুয়াল ফান্ড। এবার দেখুন, আমি আমার এই স্ক্রিনতে দেখাচ্ছি যে 24টা মিউচুয়াল ফান্ড আছে। এই 24টা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমি এদের রিস্ক প্যারামিটারসগুলো চেক করব। আমি টোটাল 5টা রিস্ক প্যারামিটার নিয়েছি। প্রথম রিস্ক প্যারামিটারটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো যে মিন বা যে অ্যাভারেজ পারফরমেন্স আছে তার থেকে কতখানি এটা ডেভিয়েট করছে, অর্থাৎ কতখানি বাঁয়ে অথবা ডাঁয়ে যাচ্ছে। একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিই। ধরুন একটা মিউচুয়াল ফান্ড যার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 15%। এইবার যদি তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 7 হয়, তাহলে আমি বলতে পারবো যে মিউচুয়াল ফান্ডের এক্সপেক্টেড রিটার্ন হতে পারে 15 ± 7। অর্থাৎ সবথেকে কম হতে পারে 15 - 7 মানে 8, আর সবথেকে বেশি হতে পারে 15 + 7 মানে 22। যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হচ্ছে মানে কি, তার ডেভিয়েশন পার্সেন্টেজটা বেশি হচ্ছে। তো আমি সবসময় চাইবো যে আমার যে মিউচুয়াল ফান্ড হবে তার রিটার্নটা যেন কম ভ্যারি করে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেন কম হয়। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমি সেই মিউচুয়াল ফান্ডগুলোকেই প্রথমে দেখব যাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম। এরপরে যে প্যারামিটারসটা আছে সেটা হলো বিটা। তো বিটা কি? বিটার সাহায্যে আমরা একটা মিউচুয়াল ফান্ডের ভোলাটিলিটিটাকে আমি মেজার করতে পারি। মার্কেট অর্থাৎ সেন্সেক্স অথবা নিফটির এগেনস্টেতে আপনার মিউচুয়াল ফান্ড স্কিমটা কতখানি ভোলাটাইল সেটা আমরা নির্ণয় করব বিটার সাহায্যে। আমরা জেনারেলি মার্কেটের বিটাকে 1 ধরি। এবার যখন আপনার মিউচুয়াল ফান্ডের বিটা সেই 1-এর থেকে কম হবে, তখন আমি সেটাকে বলবো যে আপনার মিউচুয়াল ফান্ডটা কম ভোলাটাইল। তো সুতরাং আমি চাইবো যে সবসময় যেন বিটাটা 1-এর থেকে কম হয়, যত কম হবে তত ভালো। এরপরে যে প্যারামিটারসটা আসছে সেটা হচ্ছে আলফা। আলফা কি? আলফা হলো যে বেঞ্চমার্ক আছে, সেই বেঞ্চমার্কের থেকে কোনো মিউচুয়াল ফান্ড কতখানি বেশি রিটার্ন দিয়েছে। ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে আমরা নিফটি 500-কে বেঞ্চমার্ক হিসাবে ধরে নিই। তো আপনার যে মিউচুয়াল ফান্ড, সেই মিউচুয়াল ফান্ড যদি নিফটি 500-এর থেকে বেশি রিটার্ন দেয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আলফা বেশি আছে। তো আলফা বেশি থাকার মানেটা কি? আলফা বেশি থাকার মানে হলো যে বেঞ্চমার্ক যেটা ধরছি আমি, নিফটি 500 ধরুন, সেই 500-এর থেকে আপনার মিউচুয়াল ফান্ডটা কত বেশি রিটার্ন দিচ্ছে। একটা এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিই। ধরুন কোনো মিউচুয়াল ফান্ডের আলফা 2, এর অর্থ হলো যে যদি ওই নিফটি 500 100% বাড়ে, তাহলে এই মিউচুয়াল ফান্ডের স্কিমটা 102% বাড়লো। সুতরাং আলফা যত বেশি হবে সেটা তত বেশি ভালো।
এরপরে যেটা আমরা দেখব সেটা হলো রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। এই রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নটা আমরা দুটো রেশিওর সাহায্যে ক্যালকুলেট করি, একটা হলো শার্প রেশিও আর একটা হলো 10 year রেশিও। এই রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নটা কি, ধরুন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করে যদি কোনো রিস্ক ফ্রি অ্যাসেটে ইনভেস্ট করতেন, যেমন ধরুন ট্রেজারি বিল বা গভর্নমেন্ট বন্ড, তো সেখানে ইনভেস্ট না করে আপনি এখানে ইনভেস্ট করার জন্য আপনি কতখানি এক্সট্রা রিটার্ন পাচ্ছেন সেটাই হচ্ছে আপনার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, এবং সেটাই এই শার্প রেশিও এবং ট্রেনার রেশিও দিয়ে ক্যালকুলেট করা হয়। সুতরাং এই শার্প রেশিও অথবা ট্রেনার রেশিও যত বেশি হবে তত কিন্তু আপনার মিউচুয়াল ফান্ড বেশি রিটার্ন দিচ্ছে, এটা আমি ধরে নিতে পারি। এইবার আমি যে 24টা মিউচুয়াল ফান্ডকে নিয়েছি, সেই 24টা মিউচুয়াল ফান্ডকে এই প্যারামিটারের এগেনস্টে তাদের পারফরমেন্সগুলো দেখব। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। প্রথমে আমি কি করলাম, প্রথমে আমি যে 24টা মিউচুয়াল ফান্ড আছে তাদের অ্যাভারেজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখে নিলাম। আমি দেখলাম যে তাদের অ্যাভারেজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 20.31। এবার আমি কি করব, যে মিউচুয়াল ফান্ডগুলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এদের অ্যাভারেজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের থেকে বেশি আছে, তো সেইগুলোকে আমি রেড মার্কস দিয়ে দিলাম, কারণ তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওই ক্যাটাগরি অ্যাভারেজের থেকে বেশি, তো সেইভাবে আমি রেড মার্কস করে দিলাম। এরপরে আমি কি করব, এরপরে আমি দেখব যে মিউচুয়াল ফান্ডগুলোর যে অ্যাভারেজ বিটা কত আছে। এবার দেখুন এই মিউচুয়াল ফান্ডগুলোর অ্যাভারেজ বিটা দাঁড়াচ্ছে 0.90। এবার যে মিউচুয়াল ফান্ডের অ্যাভারেজ বিটা এর থেকে বেশি সেগুলোকে আমি রেড মার্কস করে দেবো, কারণ আমি জানি যে বিটা যত বেশি হয় তত খারাপ। এরপরে হচ্ছে শার্প রেশিও। দেখুন শার্প রেশিও যত বেশি হবে তত ভালো। এই যে 24টা মিউচুয়াল ফান্ড আছে তাদের অ্যাভারেজ শার্প রেশিও হচ্ছে 0.68। সুতরাং যে মিউচুয়াল ফান্ড স্কিমগুলোর শার্প রেশিও 0.68-এর থেকে কম আছে তারা আন্ডার পারফর্ম করছে, এটা ধরে নেওয়া যায়, তো সেইগুলোকে আমি রেড মার্কস করলাম। তেমনিভাবে এই যে স্কিমগুলো আছে তাদের অ্যাভারেজ আলফা আছে 1.30, আলফা বেশি হলে ভালো। সুতরাং যে মিউচুয়াল ফান্ডগুলোর আলফা 1.30 থেকে বেশি আছে সেগুলোকে আমি বলতে পারি যে তারা ভালো পারফর্ম করেছে, এবং যেগুলো আলফা 1.30 থেকে কম আছে সেগুলো খারাপ পারফর্ম করেছে। তো আমি যেগুলো খারাপ পারফর্ম করেছি অর্থাৎ 1.30 থেকে কম আছে সেগুলোকে আমি রেড মার্ক করে দিলাম। এরপরে হচ্ছে ট্রেনার রেশিও। ট্রেনার রেশিওর ক্ষেত্রেও অ্যাভারেজ ট্রেনার রেশিও হচ্ছে 0.16। তো সুতরাং যে ফান্ডগুলো ট্রেনার রেশিও 0.16-এর থেকে কম আছে সেগুলোকে আমি রেড মার্কস করে দিলাম। তো দেখুন এক্ষেত্রে আমি যে প্রসেসটা নিয়েছি সেটা আসলে এলিমিনেশন মেথড, অর্থাৎ যেগুলো কম পারফর্ম করছে ক্যাটাগরি অ্যাভারেজের থেকে সেগুলোকে আমি মাইনাস করতে থাকবো। এইভাবে 5টা পয়েন্টের উপর রেড মার্ক করা কমপ্লিট হয়ে গেলে আমি দেখতে পাবো যে কোনো মিউচুয়াল ফান্ড আছে যেখানে কোনো রেড মার্কস নেই, কোনো মিউচুয়াল ফান্ড আছে যেখানে একটা রেড মার্ক আছে, কোনো মিউচুয়াল ফান্ড পাবো যেখানে 2টো রেড মার্কস আছে, আবার কিছু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে 2-এর বেশিও রেড মার্কস আছে। তো যে মিউচুয়াল ফান্ডে কোনো রেড মার্কস নেই সেগুলো, যেটাতে একটা অথবা 2টো রেড মার্কস আছে সেগুলোকে আমি পরের ইভ্যালুয়েশনের জন্য সিলেক্ট করব, কিন্তু যেগুলো 2-এর বেশি রেড মার্কস আছে সেগুলোকে আমরা এখান থেকে এলিমিনেট করে দেবো। এইবার 2-এর বেশি রেড মার্কস থাকা মিউচুয়াল ফান্ডগুলোকে এলিমিনেট করে দেওয়ার পর আমি 10টা মিউচুয়াল ফান্ড স্কিম পেলাম। এইবার এই 10টা মিউচুয়াল ফান্ড স্কিমের মধ্যে আরও কিছু প্যারামিটার্সকে আমি অ্যাড করব। প্রথম যে প্যারামিটার সেটা হলো 3 years রিটার্ন, অর্থাৎ গত 3 বছরে কীরকম পারফর্ম করেছে। আরেকটা হচ্ছে 5 year রিটার্ন, মানে গত 5 বছরে কীভাবে পারফর্ম করেছে, এবং এর এক্সপেন্স রেশিও কত, অর্থাৎ মিউচুয়াল ফান্ড স্কিমটা আপনার মিউচুয়াল ফান্ডকে ম্যানেজ করার জন্য কত টাকা চার্জ নিচ্ছে প্রতি 100 টাকায়। এবার রিটার্ন 3 বছরের রিটার্ন যত বেশি হবে তত ভালো, 5 বছরের রিটার্নের ক্ষেত্রেও তাই রিটার্ন যত বেশি হবে তত ভালো, আর এক্সপেন্স রেশিওর ক্ষেত্রে বলা যায় যে এক্সপেন্স রেশিও যত কম হবে তত ভালো। এবার দেখুন যে গত 3 বছরের এই 10টা মিউচুয়াল ফান্ডের মধ্যে থেকে যদি আমি অ্যাভারেজ বের করি যে গত 3 বছরে এদের অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 21.87। এবার আমি সেই মিউচুয়াল ফান্ডগুলোকে রেড মার্ক করবো যেগুলো এই 21.7-এর থেকে কম পারফর্ম করেছে। ঠিক তেমনিভাবে গত 5 বছরের যে রিটার্নটা আমি দেখছি তার আমি অ্যাভারেজ করলাম এবং সেটা দাঁড়ালো 14.04। এবার এই 14.04-এর থেকে কম পারফর্ম করেছে অর্থাৎ কম রিটার্ন দিচ্ছে যে মিউচুয়াল ফান্ড স্কিমগুলো সেগুলোকে আমি রেড মার্ক করে দিলাম। এরপরে আসছে এক্সপেন্স রেশিও। এই 10টা মিউচুয়াল ফান্ডের অ্যাভারেজ এক্সপেন্স রেশিও যদি আমি দেখি সেটা দেখছি 0.78। যে মিউচুয়াল ফান্ডগুলোর এক্সপেন্স রেশিও 0.78-এর থেকে বেশি, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এক্সপেন্স রেশিও বেশি অত খারাপ, যেগুলো এর থেকে বেশি আছে আমি সেগুলোকেও রেড মার্ক করে দিলাম। এইভাবে রেড মার্ক কমপ্লিট হয়ে গেল। এইবার আমি কি করছি, এইবার আমি দেখছি যে মিউচুয়াল ফান্ড স্কিমগুলোতে কোনো রেড মার্ক নেই অথবা একটা কিংবা 2টো রেড মার্ক আছে সেগুলোকে শুধুমাত্র আমি সিলেক্ট করব, কিন্তু 2-এর বেশি যেগুলোতে রেড মার্ক আছে সেগুলোকে আমি লিস্ট থেকে বাদ দিয়ে দেবো। তো এইভাবে বাদ দিয়ে দেওয়ার পর আমি কি দেখতে পেলাম যে আমার লিস্টেতে এলো 4টে মিউচুয়াল ফান্ড। এবার দেখুন এই 4টে মিউচুয়াল ফান্ডের মধ্যে পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মধ্যে কিন্তু কোনো রেড মার্ক নেই, সুতরাং এটাকে আমি প্রথমেই সিলেক্ট করে নিতে পারি। দ্বিতীয় যে স্কিমটা আছে সেটা হচ্ছে কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে একটা রেড মার্ক আছে, তো এটাকেও আমি সিলেক্ট করতে পারি। আর যে 2টো স্কিম আছে এই 2টো স্কিমের মধ্যে 2টোতেই কিন্তু 2টো করে রেড মার্ক আছে। প্রথম যে স্কিমটা আছে PGIM ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ ফান্ড,
এর ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 বছর এবং 5 বছরের রিটার্ন বেশি আছে, কিন্তু এর ক্ষেত্রে রিস্ক প্যারামিটার যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিংবা বিটা সেটা একটু বেশি আছে। কানাডা রোবোকো ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3 বছর অথবা 5 বছরের মধ্যে এদের রিটার্নটা কম আছে, কিন্তু আবার রিস্কটা কম আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং বিটা যেটা সেটা কম আছে। সুতরাং যদি আপনি রিস্ক কম নিতে চান তাহলে কানাডা রোবোকো ফ্লেক্সি ক্যাপ নিতে পারেন, আর যদি আপনি রিস্ক একটু বেশি নিতে চান তাহলে আমি পিজিআইএম ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ নিতে পারেন। যেহেতু আপনি ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করছেন, অর্থাৎ আপনি একটু বেশি রিস্ক নিতে চান, যদি আপনি রিস্ক নিতে নাই চাইতেন তাহলে তো আপনি লার্জ ক্যাপে ইনভেস্ট করতেন। তো ফ্লেক্সি ক্যাপ ফান্ডে যখন আপনি ইনভেস্ট করছেন এটা ধরে নিয়ে যেতেই পারে যে একটু আধটু রিস্ক আপনি নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি কানাডা রোবোকোকেও সরিয়ে দিলাম লিস্ট থেকে। তাহলে যে ফাইনাল লিস্টটা দাঁড়ালো, সেই ফাইনাল লিস্টে দেখা যাচ্ছে যে প্রথমে আছে পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যেখানে কোনো রেড মার্কস নেই। তারপরে আসছে কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যেখানে একটা রেড মার্কস আছে, আর পিজিআইএম ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যেখানে দুটো রেড মার্কস আছে। এবার একটা বড় প্রশ্ন আসবে যে আমি প্রথম যে দুটো আছে না, পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড আর কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এর মধ্যে কোনটা সিলেক্ট করবো? দেখুন, এটা টোটালি নির্ভর করছে আপনার রিস্ক টেকিং এবিলিটির উপর। দেখুন, কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3 বছর এবং 5 বছরের রিটার্নটা তো বেশি আছে, কিন্তু এর ক্ষেত্রে যে রিস্ক প্যারামিটার্সগুলো যেমন ধরুন বিটা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা একটু বেশি, কিন্তু পরাগ পারেখের ক্ষেত্রে রিটার্নটা একটু কম আছে, কিন্তু যে রিস্ক প্যারামিটার্সগুলো আছে যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা বিটা সেটা কিন্তু অনেকটাই কম। সুতরাং আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে বিভিন্ন মিউচুয়াল ফান্ড প্যারামিটার্সগুলোর সাহায্য নিয়ে কিভাবে আপনি কোনো ক্যাটাগরির টপ 3 মিউচুয়াল ফান্ডকে সিলেক্ট করতে পারবেন। এবার আপনাদের জন্য একটা হোমওয়ার্ক আছে। এই যে প্যারামিটার্সগুলো আছে, এই প্যারামিটার্সগুলোকে ইউজ করে আপনাকে সিলেক্ট করতে হবে টপ 3 স্মল ক্যাপ ফান্ড 2023 সালের জন্য। আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে 2023 সালের জন্য টপ 3 স্মল ক্যাপ ফান্ড আপনার হিসাবে কোনগুলো। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।